আরে না না, কী সব কথা বলছিস? আসলে এখানে আসার পর অনেক কিছু ঘটে গেছে, তাই তোদের কিচ্ছু বলতে পারিনি। কি এমন হয়েছে যে আমাদের কল করার মতো সময় তোর হলো না? আর বলিস না, এয়ারপোর্ট থেকে নেমে আমরা আটকে গিয়েছিলাম। আর এখানে একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়। মেয়েটা খুব অসহায় ছিল, ওইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কে মেয়ে যার জন্য এতটা ব্যস্ত? একটা অসহায় মেয়ে, কয়েকজনের অত্যাচারে আত্মা হত্যা করেছে। এখন মেয়েটা আত্মা হয়ে ঘুরছে ন্যায় পাওয়ার আশায়। মেয়েটা আমার কাছে এসেছিল আমার সাহায্য পাবার আশায়। তাই আমি ওকে কথা দিয়েছি, ওকে যারা নষ্ট করেছে তাদের শাস্তির ব্যবস্থা করে। ও বুঝলাম, ঠিক আছে তাই কর। একটা অসহায় মেয়ের পাশে দাঁড়া। আমার বোনটার পাশেও যদি সেদিন কেউ দাঁড়াতো। তোর বোন? হ্যাঁ, আমার মামাতো বোন। আমার মামাতো বোনের পাশে সেদিন কেউ দাঁড়ায়নি। না হলে হয়তো আজ আমার বোন আমাদের সঙ্গে থাকতো। ও, কি হয়েছিল ওর সঙ্গে? আমার বোনটাকেও কয়েকজন নরপশু মিলে শেষ করে দিয়েছে। আর আমার মামা গরিব বলে সেই নরপশুদের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি। আমার জিজু নেই, বোনের একটা মেয়ে ছিল। সেই দিন পর থেকে আমরা মেয়েটাকেও খুঁজে পাইনি। নাসরিনের মুখে এই সব শুনে শবনম তাকে বলে, তুই তো এসব কথা আমাকে আগে বলিসনি। এসব কিছু হয়ে গেছে অনেক আগে, তাই কিছু বলা হয়নি। আজ হঠাৎ ওই মেয়েটার কথা শুনে আমার বোনের কথা মনে হলো। ও আচ্ছা, ঠিক আছে, এখন রাখছি, পরে কথা বলবো। সবার খেয়াল রাখবি। হ্যাঁ, সবার খেয়াল রাখবো। তুই ওখানে ভালো থাকিস। আর একে ভাইয়াকে বেশি জ্বালাবি না। ভাইয়া অনেক ভালো, তোকে অনেক ভালোবাসে। হ্যাঁ, তোকে এত জ্ঞান দিতে হবে না, আমি জানি। ঠিক আছে, রাখছি তবে, বাই। এই বলে শবনম ফোনটা ডিসকানেক্ট করেছে। এমন সময় শবনমকে পেছন থেকে জড়িয়ে ধরে। কারো পরশ পেয়ে শবনম পেছনে ফিরে তাকায়। একে দেখে শবনম বলে, তুমি তো আমাকে ভয় পেয়ে দিয়েছিলে, এভাবে কেউ পেছন থেকে ধরে? উফ। কেন, তুমি না একজন সিপাহী? একজন সিপাহী হয়ে ভয় পাচ্ছ? ভয় পাচ্ছি না, হঠাৎ করে ধরলে তো। শোনো জান, আজ তোমায় একটা কথা বলে দিচ্ছি। আবার কখনো যদি এরকম পরিস্থিতিতে পড়ো, তবে তুমি আগে পিছিয়ে ভাববে না। তুমি তাকে শাস্তি দেবে, ওকে? ওকে মিস্টার জি, তাই হবে। এখন চলো দেখি মিতু আপু ও অমিত ভাইয়ার কি খবর। হ্যাঁ চলো। মিতু ঘুমিয়ে আছে। হঠাৎই মিতুর ফোনটা বেজে ওঠে। তখন মিতু উঠে মিতুকে ডাক দিয়ে বলে, এই আপু ওঠো, আপু দেখো কে কল করেছে। মিতু ঘুম জড়ানো কণ্ঠে বলে, নিতু ডিস্টার্ব করিস না, একটু ঘুমাতে দে, কাল সারা রাত ঘুমোতে পারিনি। ঘুমাবি কি করে? সারা রাত হবু বরের সঙ্গে গল্প কর। কথাটা শুনে মিতু শোয়া থেকে উঠে নিতুকে তাড়াতে যায়। মিতুর ভয়ে নিতু দৌড়ে পালিয়ে যায়। মিতু তাকে দৌড়াতে দৌড়াতে বলে, তবে রে পাকা বুড়ি, দাঁড়া, তুই খুব পেকে গেছিস তাই না? তো পাকবো না? বয়স তো কম হলো না। আজ বিয়ে দিলে কাল তোমাকে খালামণি বানিয়ে দেব। তবে রে দাঁড়া তুই। মিতু দৌড়ে গিয়ে তার মায়ের পিছে লুকিয়ে যায়। মিতু দৌড়ে এসে দাঁড়িয়ে যায়। তখন তার মা বলে, কি হলো তোদের? এভাবে ছুটোছুটি করছিস কেন? মিতু, তুই মেয়েটাকে এভাবে তাড়া করছিস কেন? মিতু তার মায়ের কথা শুনে দাঁড়িয়ে পড়ে। তার মার উদ্দেশ্যে বলে, তাড়াবো না তো কি করব, তোমার মেয়ে খুব পেকে গেছে। তাই নাকি? তা কি করেছে আমার ছোট্ট মেয়েটা? তোমার ছোট মেয়ে এখন খুব বড় হয়ে গেছে, বলে কিনা বিয়ে দিলে আমি নাকি খালামণি হয়ে যাব। মিতু কথাটা যা তার মাকে বলেছে, মিতু তার মায়ের থেকে পালিয়ে যায়। তখন তার মা বলে, আচ্ছা তাই নাকি? তুই এই কথা বলেছিস? দাঁড়া, তোর আব্বুকে বলে তোরও বিয়ের কথা পাকা করছি। কথাটা শুনে নিতু দাঁড়িয়ে যায় আর তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, ওটা তো আমি আপুর সঙ্গে মজা করছিলাম। তুমি তো জানো আমি এখন কত ছোট। তোমরা এটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন? তাই নাকি? তুমি ছোট, মজা করছিলে আমার সঙ্গে। একদিন এই মজার চক্করে তোর দেখবি বিয়েটাই হয়ে গেছে। তা নয় তো কি, আমার মাত্র 21, কলেজে পড়ছি। তুমি জলদি বিয়ে করে শ্বশুর বাড়ি যাও। আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোর পড়ার ধ্যান দে।
এমন সময় আবারও মিতুর ফোনটা বেজে ওঠে। মিতু ফোনটা সামনে নিয়ে দেখে জাহান কল করেছে। মিতু কল রিসিভ করতেই জাহান বলে, কিরে, হবু বরকে পেয়ে আমাদের ভুলে গেলি নাকি? মিতু একটু রাগ দেখিয়ে জাহানকে বলে, তুইও শুরু করলি সকাল সকাল। কেন রে, আমি ছাড়া আর কে তোকে জ্বালালো সকাল সকাল? কে আর? আমার আদরের বোন নিতু সকাল সকাল পাকামি শুরু করেছে। আচ্ছা ওসব ছাড়, তুই একাডেমি কখন আসবি? আজ কিন্তু একে ও শবনম থাকবে না, ওরা বাড়ি গেছে, আমি একা সামলাতে পারবো না। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। জলদি কর। তবে একটা কথা, আমার কিন্তু বিকেলে একটু ছুটি লাগবে। কি বলছিস? তুই এই প্রথম নিজে থেকে ছুটি চাইছিস? তুই তো কখনো ছুটি নিসনি। হ্যাঁ, নিইনি, কিন্তু আজ চাইছি। সেটাই তো, আজ চাইছিস। আসলে আজ ও আমাকে নিয়ে। কথাটা শেষ করবার আগে মিতুল কল ডিসকানেক্ট হয়ে যায়। মিতু কথা বলেই যাচ্ছে, কিন্তু অপর দিক থেকে কোনো সাড়া না পেয়ে মিতু ফোনটা সামনে ধরে দেখে ফোন কেটে গেছে। মিতু আর কল ব্যাক না করে ফ্রেশ হতে চলে যায়। এদিকে একে ও শবনম একের বাসায় যায়। শবনমকে দেখে সাজু ছুটে এসে বলে, ভাবি, তুমি কখন এলে? আর আমাকে কল করোনি কেন ওখানে গিয়ে? সরি সাজু, আমি ওখানে একটু ব্যস্ত ছিলাম। ওহ আচ্ছা, তা তোমার এখন কি অবস্থা? অবস্থা খুবই ভালো। তাহলে বলো, কবে আমার ভাবি হয়ে বাসায় আসবে? যখন তুই ও আব্বু আম্মু আমাকে এই বাসায় নিয়ে আসবে তখন। তখনই পেছন থেকে একের আব্বু বলে ওঠে, তোকে অসব নিয়ে ভাবতে হবে না। আমি তোর আব্বু ভাইয়ার সঙ্গে কথা বলেছি, ওরা বলেছে জলদি বিয়ের ডেট ফিক্স করবে। কথাটা শুনে সাজু খুশি হয়ে বলে, সত্যি বলছো আব্বু? এবার ভাবি আমাদের বাসায় আসবে? হ্যাঁ সত্যি। মিতু একাডেমি পৌঁছায়। জাহান এসে বলে, কি রে, তোকে যে কি করি, এতটা সময় লাগে? আজকাল তুই একটু বেশি আনমনা হয়ে গেছিস। একাডেমি আসতে চাস না, ফোন করলে ধরিস না। তুই কি অমিতের প্রেমে পড়লি নাকি? জান, কি যে বলিস না তুই। তুই সত্যি বলতো, তুই ওর প্রেমে পড়িসনি? জানি না ইয়ার, তবে হ্যাঁ, আমার ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে, ওর কথা শুনতে ভালো লাগে। মিতুর কথার মাঝে হঠাৎ জাহান মিতুকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আরে দাঁড়া দাঁড়া, আমি তো আগে খেয়াল করিনি, আজ তোকে অন্যরকম লাগছে। তুই শাড়ি পরে এসেছিস, চুল খোলা, টিপও পরেছিস, হাতে কাচের চুড়ি, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক। তোকে তো এই রূপে আগে দেখিনি। আমি এবার শিওর হয়ে গেলাম তুই অমিতের প্রেমে পড়েছিস। জানি না ইয়ার, তবে হ্যাঁ, আমার ওনার সব কিছু ভালো লাগে। এটাই তো ভালোবাসা। তুই এক কাজ কর, তুই ওনাকে প্রপোজ করে দে। কি বলছিস এসব? আমি ওনাকে প্রপোজ করব? না না, আমি পারবো না। কেন, কি প্রবলেম? আমি পারবো না, আমার কেমন কেমন লাগছে। এমন সময় স্বর্ণা এসে বলে, जहान मैम आपको सर बुला रही है। ঠিক আছে, যাচ্ছি, তুই যা। ओके मैम। মিতু নিজের কেবিনে গিয়ে ল্যাপটপ কিছু মেলে চেক করছে। ওইদিকে শবনম একের মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি তোমার সঙ্গে রান্নায় হাত লাগাবো। না মা, তোকে কিছু করতে হবে না, আমি সব করে নিব। তুই বরং যা, গিয়ে সাজু তোর আব্বুদের সঙ্গে গল্প কর। শবনম একের মাকে পেছন থেকে আঁকড়ে ধরে। থুতনিটা একের মায়ের কাঁধে রেখে আদর করে বলে, মা প্লিজ, আমাকে রান্না করতে দাও তোমার সঙ্গে। শবনমের এই রকম আদর ভরা কণ্ঠ দেখে একের মা আর শবনমকে না করতে পারল না। সে তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুই এই পোশাক চেঞ্জ করে একটা সাধারণ কোনো পোশাক পরে আয়। কি পারবো মা, আমার কাছে তো তেমন কোনো পোশাক নেই। যা আছে তার মধ্যে কিছু পরে নে। ওকে মা, আমি তাহলে পোশাক চেঞ্জ করে আসছি, তুমি একটু অপেক্ষা করো আমার জন্য। ওকে, জলদি আয়। শবনম কিচেন থেকে বেরিয়ে দোতলায় যে রুমটায় ও আগে এসে মাঝে মাঝে থাকতো সেই রুমে চলে যায় লাগেজ নিয়ে। লাগেজটা বিছানার একপাশে রেখে শবনম ওয়াশরুমে যায় মুখ ধোয়ার জন্য। ওয়াশরুমে ঢুকেই শবনম চিৎকার করতে যাবে, হঠাৎই কেউ একজন শবনমের মুখ চেপে ধরে বলে, এই মেয়ে, কে তুমি? তুমি আমার ওয়াশরুমে কি করছো? শবনম একটা মেয়ের ভয়েস শুনে চমকে যায়। সে কিছু বলার চেষ্টা করে কিন্তু কিছুই বলতে পারে না।
তখন শবনম হাতের ইশারায় মেয়েটাকে বোঝায় যে তার মুখ থেকে যেন হাতটা সরায়। মেয়েটা প্রথমে বুঝতে পারে না, তখন শবনম নিজের হাত দিয়ে মেয়েটার হাতটা সরাতে যায়। তখন মেয়েটা বুঝতে পারে, হাতটা শবনমের মুখ থেকে সরিয়ে বলে, সরি, বুঝতে পারছিলাম না। এখন বলো তুমি কে, আর এখানে কেন? মেয়েটা শবনমের মুখ থেকে হাত সরিয়ে নেওয়ার পর শবনম একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, এইভাবে কেউ মুখ চেপে ধরে? এক্ষুনি তো আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। আর তার আগে বলুন তো আপনি কে? আর এটা আপনার রুম মানে? একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আমি শিখা, এই বাড়ির একমাত্র মেয়ে। আমি কাল বাসায় ফিরেছি। আর শবনম শিখাকে পুরো কথা শেষ করতে না দিয়ে বলে ওঠে, এক মিনিট তুমি শিখা, সাজুর আপ্পি, আদনানের বোন? হ্যাঁ, কিন্তু তুমি কে? আর তুমি আমার ফ্যামিলির সবাইকে কি করে চেনো? শিখা, আমি শবনম, তোর সেতু। তুই যাকে সেতু বলে ডাকতি, তোর মনে আছে? সত্যি তুই সেতু? তুই সত্যি বলছিস তুই আমার সেতু? হ্যাঁ রে পাগল, আমি সেতু। ইয়ার, তোকে তো আমি চিনতেই পারিনি। তুই কত বদলে গেছিস। বদলে তো তুইও গিয়েছিস, আমিও তো তোকে চিনতে পারিনি। এখন বলতো, তুই আমার সঙ্গে এত বছর কেন যোগাযোগ রাখিসনি? এমনকি সাজু, আব্বু আম্মু কখনোই তোর কথা আমাকে বলেনি। তোর কথা জিজ্ঞাসা করলে সবাই এড়িয়ে যেত আমাকে। আমি তোর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু কেন, সেটাই তো জানতে চাইছি। কারণ আমি আমার ভুলে তোকে হারিয়ে ফেলেছিলাম, তাই তোর থেকে নিজেকে সরিয়ে আমি নিজেকে নিজেই শাস্তি দিয়েছি। তুই নিজেকে শাস্তি দিসনি, তুই আমাকে শাস্তি দিয়েছিস আমার থেকে দূরে গিয়ে। এখন বল, কি হয়েছিল যে তুই আমাকে ছেড়ে চলে যেতে পারলি? তোর অর্জুনের কথা মনে আছে? হ্যাঁ, হাই স্কুলের অর্জুন যে আমাকে লাইক করতো। হ্যাঁ, ওই আমি জানতাম ও তোকে লাইক করতো, কিন্তু একদিন আমি একটা ভুল করে ফেলি। আমি জানতাম তুই অর্জুনকে লাইক করিস, এটা জানার পরও আমি অর্জুনকে নিজের করে পেতে চেয়েছিলাম, কিন্তু অর্জুন আমাকেও ঠকায়। তাই সেই লজ্জায় ঘৃণা থেকে আমি তোর সামনে গিয়ে দাঁড়াতে পারিনি, তাই তোকে ছেড়ে সবার থেকে দূরে সরে যাই। আমি সবসময় মায়ের কাছে তোর খবর নিতাম। মাকে অনেকবার বলেছিলাম তোর একটা পিক দিতে। মা আমাকে কী বলেছিল জানিস? কি বলেছিল মা? মা বলেছিল ও তোর বেস্ট ফ্রেন্ড, তুই ওকে ছেড়ে গেছিস, তাই ও যতদিন না তোকে দেখবে তুইও ওকে দেখবি না। এই বলে মা তোর একটাও পিক আমাকে দেয়নি। মা ঠিক করেছে, তোকে আমার পিক দেয়নি। তুই চুপি চুপি আমাকে দেখে নিবি ভেবেছিল। এক মিনিট, আমি কখন থেকে তোর মুখে মা ডাক শুনছি? একটা কথা বলতো, তুই আমার মাকে কখন থেকে মা মা করে যাচ্ছিস? ব্যাপার কি বলবি? কারণ তোর মা আমার মাও, তাই মা ডাকছি। তুই আমাকে ঘোরাচ্ছিস, বল কি ব্যাপার? এই তো দেখা হলো, সময় হলে জানতে পারবি। আচ্ছা, মার মুখে শুনেছিলাম তোর নাকি বিয়ে হয়েছিল। সেসব অতীত, এখন আমি অন্য কারো। তাই নাকি? তা এখন কার শুনি? আর তোর অতীত আমাকে বলবি না? সব বলবো। এখন আমাকে বলতো, আমি কি পড়লে ভালো হবে? কি পড়বি মানে? কোথায় যাবি? কোথাও না, মায়ের সঙ্গে রান্না করব। মা বলল এই পোশাক ছেড়ে অন্য কিছু পরতে। আমার কাছে তো তেমন কিছু নেই পরার মতো। ঠিক আছে, আমি তোকে বলছি কি পড়বি। শিখা নিজের হাতে শবনমকে সাজিয়ে দেয়। সাজানো হয়ে গেলে শবনম সিঁড়ি দিয়ে নেমে আসছে। হঠাৎ একের নজর সিঁড়ির দিকে যায়। সে শবনমকে দেখে তার চোখ জোড়া থমকে যায় শবনমের ওপর। সে এক মোহমায় আকৃষ্ট হয়ে যায়। তখনই সাজু একে বলে ওঠে, কি হলো ভাইয়া, ভাবিকে এর আগে দেখিসনি এইভাবে? সাজুর কথায় একের ধ্যান ভাঙে। তখন একে বলে, হ্যাঁ না মানে ওকে কখনো এইভাবে দেখিনি। ওকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। হঠাৎই কিছু একটা ভেবে একে আবারও বলে ওঠে, এক মিনিট, ও শাড়ি পেল কোথায়? ওর কাছে তো কোনো শাড়ি নেই। কি বলছিস ভাইয়া, তাই নাকি? হ্যাঁ, ওর তো সব ফর্মাল পোশাক। এমন সময় সাজুর খেয়াল হলো যে বাড়িতে শিখা আছে। ও কাল রাতেই ফিরেছে। কথাটা মনে আসতেই সাজু সোফা ছেড়ে দৌড়ে দেয়। ওকে দৌড়াতে দেখে একে বলে, তুই আবার এখন এইভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? ও ভাইয়া, ভাবি তো কাল রাতে বাসায় এসেছে। এখন আপনি যদি ভাবির মুখোমুখি হয় তবে তো প্রবলেম। কি বললি? বোন এসছে? আমাকে আগে বলিস না কেন? আর বোনের সঙ্গে শবনমের কি প্রবলেম? যে বোন আছে বলে সমস্যা হবে? তখনই পেছন থেকে শিখা বলে ওঠে সাজুকে, হ্যাঁ ভাইয়া, কে বল। আমি থাকলে শবনমের কি সমস্যা হবে? এর মানে তুই ভাবির সঙ্গে আগেই দেখা করে নিয়েছিস? হ্যাঁ, শুধু দেখাই হয়নি, আর অনেক কিছু হয়েছে। আর শবনম যে শাড়ি পরেছে ওটা আমার শাড়ি।
সাজু ও শিখার কথা শুনে শিখা ও শবনমকে উদ্দেশ্য করে বলে, এর মানে ভাবি তুমি আপির সঙ্গে আগেই দেখা করেছো? শবনম এতক্ষণ সব শুনছিল, এবার সে সাজুর কথায় উত্তর দিয়ে বলে, হ্যাঁ, আমার আর ওর একটু আগেই পরিচয় হলো। তুই তো আর আমাকে আগে কিছু বলিসনি। কি করব ভাবি, ও তো তোমাকে কিছু বলতে বারণ করেছিল। সেটাই তো, ও নিজেকে কি মনে করে কে জানে। আচ্ছা হয়েছে, ওসব ছাড়। এখন বল তো সাজু, তুই ওকে ভাবি বলছিস কেন? কারণ ও কয়েকদিন পর আমাদের ভাবি হবে তাই। আমাদের ভাবি মানে? ওর না বিয়ে হয়েছিল? সেই বিয়ে তো ভেঙে গেছে, আর ভাবি এখন ভাইয়াকে ভালোবাসে। কি, তাই নাকি? শাবনাম, তুই তো আমাকে বললি না। তোকে তো বললাম সময় হলে জানতে পারবি। নে, এবার জানতে পারলি তো। আচ্ছা ওসব ছাড়, অনেক দিন পর দেখা, চল বসে গল্প করি। তোর সঙ্গে গল্প পরে করব, এখন আমি মার সঙ্গে রান্না করব। কিচেন থেকে একের মা একটু উঁচু স্বরে বলে, তোকে আজ আর রান্না করতে হবে না, পরে কখনো করিস। অনেক দিন পর তোর ছোটবেলার বান্ধবীকে পেয়েছিস, ওর সঙ্গে গল্প কর। কিন্তু মা। আর কোনো কিন্তু নয়, যা বলছি শোন। শবনম মন খারাপ করে বলে, ওকে। শবনম আর শিখা নিজের রুমে চলে যায়। একের একটা কল আসে, একে ফোনটা নিয়ে উঠে যায়। একের মা রান্না করতে থাকে, ওইদিকে নাসরিন কাজ করছিল। হঠাৎ এই কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে যায়। তখন সামিরের মা সামিরকে ডাক দেয়, সামির বাবা কোথায় গেলি? এদিকে ছুটে আয়, বৌমা মাথা ঘুরে পড়ে গেছে। কথাটা শুনে সামির ছুটে আসে, এসে দেখে নাসরিন উঠানে পড়ে আছে, তার পাশে তার মা বসে আছে এবং নাসরিনকে ডেকেই যাচ্ছে বৌমা বৌমা বলে। সামির নাসরিনকে কোলে তুলে রুমে নিয়ে যায়, তারপর ডক্টরকে ডেকে পাঠায়। সামির নাসরিনের মাথার পেছনে হাত দিয়ে দেখে মাথা ফেটে গেছে, অনেক ব্লাড পড়ছে। সামির হাত দিয়ে মাথা চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করে। কিছুক্ষণ পর ডক্টর আসে, তাকে দেখে সামির বলে, দেখুন ডাক্তারবাবু, আমার স্ত্রী হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, মাথাটাও ফেটে গেছে। দেখছি, আপনি একটু সরে বসুন। সামির নাসরিনের উল্টো পাশে গিয়ে বসে। ডক্টর মাথার পেছনে তুলো ও ডেটল দিয়ে সাফ করে, ব্যান্ডেজ করে দেয়। তারপর ভালো করে চেক আপ করে সামির দেখে ডক্টর কেমন যেন গম্ভীর হয়ে আছে। চেক আপ করার সময় চেক আপ করে সামিরকে বলে, মিস্টার সামির, আপনি একটু আমার সঙ্গে বাইরে আসুন, আপনার সঙ্গে জরুরি কথা আছে। ডক্টরবাবু, আমার বউ ঠিক আছে তো? আপনি এইভাবে বাইরে রাখছেন, ওর কি বাড়াবাড়ি কিছু হয়েছে যে ওর সামনে বলতে চাইছেন না কেন? সেই রকমই বলতে পারেন, আসুন বাইরে বলছি। ওকে চলুন, শুনি কি বলতে চান। সামির ডক্টরের সঙ্গে বাইরে আসে। ডক্টর সামিরকে কিছু কথা বলে, যা শুনে সামির স্তম্ভিত হয়ে যায়। ডক্টরকে পৌঁছে দিয়ে সামির নাসরিনের কাছে আসে। নাসরিন বেড থেকে উঠতে গেলে সামির বাধা দিয়ে বলে, দাঁড়াও নাসরিন, তুমি বেড ছেড়ে উঠবে না, ডক্টর তোমাকে বেড রেস্ট নিতে বলেছে। সামির বাবা, কি হয়েছে বৌমার? বড়সড় কিছু হয়নি তো? বৌমা ঠিক আছে তো? হ্যাঁ বলো না, ডক্টর কি বলেছে? তুমি এমনভাবে গম্ভীর হয়ে আছো কেন? কি হয়েছে আমার? তোমার যেটা হয়েছে সেই কথা আমি নিজের মুখে কিভাবে তোমাকে বলবো বুঝতে পারছি না। আমার মনে হয় আমি একটু একটু বুঝতে পারছি আমার কি হয়েছে। তুই কি বুঝতে পারছিস মা? মা, আমার মনে হয় ব্রেন টিউমার হয়েছে। দেখলেন না কিভাবে মাথা ঘুরে পড়লাম? ব্রেন টিউমার না হলে কি এমন হয়? তাই তো আপনার ছেলে এতটা ভয় পেয়ে আছে। হয়েছে তোমাদের চিন্তা ভাবনা। দেখো, তুমি নিজেকে ট্রেস দেবে না, একদম রিল্যাক্স থাকবে। মা, ওর দিকে খেয়াল রাখবে। সে তো রাখবো খেয়াল। কি যে হয়ে গেল আমার এই কম বয়সে বৌমার। নাসরিন কান্না করতে লাগে। তা দেখে সামির নাসরিনকে বলে, এই বোকা মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার এমন কিছু হয়নি যে তুমি এইভাবে কাঁদবে। তুই তো কিছুই বলছিস না, তাহলে বৌমা কাঁদবে না তো কি করবে? আচ্ছা ঠিক আছে বলছি, তবে শোনা, তবে হ্যাঁ, মনে জোর রাখবে, ভেঙে পড়বে না। আমি তো আছি তোমার পাশে, তাই মনকে শক্ত করে শুনবে। মা, তুমিও মনকে শক্ত করো। এখন তুই বলবি ডক্টর কি বললো? বলছি তো। এই বলে সামির একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে, দেখো মা, ওর কন্ডিশন মোটামুটি ঠিক আছে, তবে বেশি হাঁটাচলা করলে প্রবলেম হবে। আর এখন থেকে ওকে বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে, নিজের দিকে ভালো করে ধ্যান দিতে হবে। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আর যে কথাটা বলতে গিয়ে সামির চুপ হয়ে যায়। তখন তার মা বলে, কি হলো, আবার চুপ করে গেলি কেন? বল। বলছি, ও
সামিরের কথা শুনে তখন নাসরিন বলে, তুমি কেন ভঙ্গিতানা করে ক্লিয়ার করে বলো, এভাবে আর আমাদেরকে কষ্ট দিও না, যা বলবে সব ক্লিয়ার করে বলো। ওকে, তোমরা যখন বারবার এই কথা বলছো তখন বলছি শোনো। এমন সময় সামিরের ফোন বেজে ওঠে। তখন নাসরিন বলে ওঠে, কল পরে ধরবে, আগে বললো। ওকে বলছি, শোনো তবে আজ থেকে 10 মাস 10 দিন তুমি তোমার খেয়াল রাখবে। অবশ্য আমি তো আছি তোমার সঙ্গে। মানে? তখন সামিরের মা কথাটা শুনে নাসরিনকে বলে, বোকা মেয়ে, এর মানে বুঝতে পারছিস না? এর মানে তুই মা হতে যাচ্ছিস আর আমি ঠাকুমা হব। এটা সত্যি বলছো তোমরা? হ্যাঁ সত্যি। এরকম একটা কথা কেউ এভাবে বলে? এখন যদি কিছু একটা হয়ে যেত? এই জন্য তো বললাম মনটা শক্ত করে রাখবে। তুমি খুব পচা, এইভাবে আনন্দের খবর দেয়। আচ্ছা ওসব ছাড়ো, এখন সত্যি করে বলো তো, তুমি এক্ষুনি যেটা বললে সেটা সত্যি? হ্যাঁ সত্যি, তুমি মা হতে চলেছো, আর তাই আজ থেকে নিজের খেয়াল রাখো। তুমি চিন্তা করো না, আমি আমাদের সন্তানের খেয়াল রাখবো। আর এই খবরটা শবনমকে শোনাতে হবে। হ্যাঁ, তুমি ওকে কল করে জানিয়ে দিও। ওকে, তাই হবে, আমি আমার বন্ধুকে জানিয়ে দেব। সে তো আই লাভ ইউ ওয়ার, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি তাই না? পাগল মেয়ে, আই লাভ ইউ টু। আমি ঠিক আছি। আমি এটা ভেবে খুশি আজ যে তুই আবার আমার কাছে ফিরে এসেছিস। অর্জুনের খবর কি? এখন ওর কোনো খবর জানিস তুই? অর্জুন আর নেই। মানে? ও নেই মানে কি বলছিস? ক্লিয়ার করে বল। ও আজ থেকে কয়েক বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কথাটা শুনে শিখা চমকে যায় এবং বলে, কি বলছিস তুই? কি করে এমন হলো? অর্জুন অনেক দিন আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। হঠাৎ একদিন অর্জুন আমার কাছে এসে বলে ও নাকি তখনও আমাকে ভালোবাসে, আমি যেন ওকে মেনে নেই। কিন্তু সেই দিন আমি অর্জুনকে ফিরিয়ে দেই। তখন অর্জুন মদ খেয়ে ড্রাইভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে আর স্পট ডেথ হয়। পরের দিন কথাটা শুনে নিজেকে অপরাধী ভাবতে শুরু করি, কিন্তু পরে জানতো অর্জুন সেই দিনও আমার ক্ষতি করতে এসেছিল। ওকে ওর ক্লায়েন্ট মেরে ফেলেছে। ক্লায়েন্ট মানে? অর্জুন একটা নারী পাচারকারী গ্যাংদের সঙ্গে জড়িত ছিল। ও এসেছিল আমাকে ওর ক্লায়েন্টদের হাতে তুলে দিতে চেয়েছিল এবং ও আমাকে ওদের হাতে তুলে দেয়নি বলে ওরা ওকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু ভুলবশত ওর মৃত্যু হয়। ওই ব্যাপার? হ্যাঁ, তার কিছুদিন পর আমার স্টাডি শেষ হতেই আব্বু তার এক বন্ধু ছেলের সঙ্গে আমার বিয়ে দেয়। আমিও ছেলেটাকে ভালোবেসে আপন করি। কিন্তু বিয়ের কিছুদিন পর আমি এখানে ট্রেনিংয়ে চলে আসার পর জানতে পারি আমার হাজব্যান্ড অন্য কোনো মেয়েকে বিয়ে করেছে। সেই মেয়েটা তোর ভাইকে বলে আমাকে মারার জন্য। তখন ও কোনো দিক না ভেবে ওর বোনের কথা ভেবে আমাকে দুনিয়া থেকে সরাতে চায়, আর তারপর ও আমার সঙ্গে জড়িয়ে পড়ে এবং বোনের কুকীর্তির কথা জানতে পারে। তারপর ও সব ছেড়ে আমার সঙ্গে থাকে। ও আমার মন জয় করে। 1 মিনিট, তুই তখন থেকে ভাই আর বোন বোন করে যাচ্ছিস। আমার আবার কোন বোন তোর ক্ষতি করলো? তোর একটা মামাতো বোন, কি নাম যেন ছিল, ভুলে গেছি। আচ্ছা ছাড়, যা হয়েছে বাদ দে। এখন তো তুই খুশি আমার ভাইকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে? হ্যাঁ, আমি খুব খুশি। আর আজ আবার তোকে পেলাম, আমার খুশি সীমাই নেই। এই সব কথা ওরা আলোচনা করছে। এমন সময় সাজু রুমের দরজার কাছে দাঁড়িয়ে বলে, আপি আর ভাবি তোমাদের আম্মি ডাকছে। ওকে যাচ্ছি, তুই যা। ওকে, জলদি আসবে, আম্মি দেরি করতে না বলেছে। হ্যাঁ আসছি এক্ষুনি। সাজু চলে যায়। একে শবনমকে মেসেজ দিয়ে বলে দেয় সে একটা জরুরি কাজে একটু বাইরে যাচ্ছে। নেট অফ থাকায় শবনম জানতে পারে না। শবনম ও শিখা নিচে নেমে আসতে একের মা বলে, তোরা এসেছিস, এদিকে আয়। কি হলো মা? তোরা তাড়াতাড়ি হাত মুখ ধুই আয়, আমাকে একটু তোর কাকির বাড়ি যাব। কাকির বাড়ি কি করতে যাবে? তোর রাকিব ভাইয়ার বউয়ের শরীরটা খারাপ, তাই সৈয়দ কল করেছিল, তাই আমাকে যেতে হবে। রাকিব ভাইয়া কবে বিয়ে করলো? ওর বিয়ের 2 মাস হলো। ও আচ্ছা। শবনম শিখার দিকে তাকায়। শবনম শিখার মুখ দেখে কিছু একটা ভাবলো আর অবাক হয়ে তার দিকে তাকায় আর মনে মনে বলে, কি ব্যাপার, শিখার মুখটা হঠাৎ মলিন হয়ে গেল কেন? একটু আগেই তো ঠিক ছিল। কোনো ছেলের কথা হচ্ছে যেন। ও হ্যাঁ, ওর কাকির ছেলে রাকিব। রাকিবের বিয়ের কথা শুনে ওর মন খারাপ হয়ে গেল কেন? শবনমের ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে একের মা বলে, শোন না মা, তুই আর শিখা করে খেয়ে নিবি।
শবনম ও শিখা চুপ করে আছে। পেছন থেকে সাজু বলে ওঠে, তুমি চিন্তা করো না মা, তুমি আর আব্বু যাও, আমি আজ ভাবিকে খেতে দিব, নিজের হাতে সার্ভ করে খাওয়াবো। ওকে, তোরা যা পারিস কর, আমি আর তোর আব্বু এলাম। এই বলে একের মা একের আব্বুর কাছে রুমে গিয়ে বলে, কি হলো, এখনো রেডি হওনি? জলদি করো। আরে রেডি হব কি করে? আমি আমার ব্লেজার পাচ্ছি না, আমার ঘড়ির রুমাল, কোনো কিছুই পাচ্ছি না। সব কথায় রেখেছে বলো তো? তোমার আমাকে ছাড়া যে কি অবস্থা হবে সেটাই আমি ভাবছি। একটা জিনিস যদি খুঁজে না পাই, সব তো এখানেই আছে। বলি একের মা ওয়ার্ড্রপ খুলে সব কিছু বার করে দেয়। তারপর রেডি হয়ে যেতে যাবে, এমন সময় আবারও বলে ওঠে একের আব্বু, 1 মিনিট, তাই তো পারলাম না, ওটাই তো কোথায়। তখন একের মা হাজব্যান্ডকে চোখ পাকিয়ে রাগ দেখিয়ে বলে, আচ্ছা, তুমি কি মেয়ে দেখতে যাচ্ছ নাকি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ যে টাই আরো পড়তে হবে? তখন একের আব্বু ভয় ভয় বলে, না মানে তুমি তো জানো আমি কোট প্যান্ট পরলে টাইও পরি, তাই। আজ পড়তে হবে না, আমরা অসুস্থ বাড়িতে যাচ্ছি। ওকে চলো। কিছুক্ষণ পর তারা রুম থেকে বেরিয়ে এসে সবার উদ্দেশ্যে বলে, ঠিক আছে, আমরা তবে এখন এলাম, আর যদি রাতে ফিরতে না পারি তবে তোদের কল করে বলে দিব। ওকে আম্মি, তোমরা যাও, আজ তোমার ছোট ছেলে সবাইকে খেয়াল রাখবে। হ্যাঁ, এখন তোকে দেখে মনে হচ্ছে আমার ছোট ছেলেটা আজ বড় হয়ে গেছে। আজ তুই সব দায়িত্ব নিচ্ছিস, এবার মনে হচ্ছে তোর বিয়ের ব্যবস্থাও করতে হবে। আম্মি গিয়ে বলো না তুমি। তারা চলে যায়। সাজু সবাইকে জোর করে টেবিলে নিয়ে যায়। তখন তারা আর কিছু না বলে টেবিলে বসে খেয়ে নেয়। খেয়ে উঠে শিখা রুমে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে শবনম আসে। তাকে দেখে শিখা বলে, আরে তুই এখানে, আবার কিছু বলবি নাকি? হ্যাঁ, বলার জন্যই তো আসা। ওকে বল, কি বলতে এসেছিস? আমার কিছু প্রশ্ন আছে তোর কাছে, একটু আগে যা ঘটলো সেই সব নিয়ে। কি ঘটলো? কি নিয়ে তোর মনে প্রশ্নটাই হলো? মা যখন ওই রাকিব ভাইয়ের কথা বলছিল তখন। কথাটা শেষ হওয়ার আগে হঠাৎ শবনমের ফোনের রিং বেজে ওঠে। শবনম ফোনটা হাতে নিয়ে দেখে নাসরিন কল করেছে। তখন শবনম এক্সকিউজ মি বলে ফোনটা রিসিভ করে। ফোনের উল্টো পাশ থেকে উত্তেজিত কণ্ঠে নাসরিন বলে ওঠে, ইয়ার শবনম, আমি আজ খুব 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 খুশি, তোকে কি করে বলবো। কি হয়েছে? তুই এত উত্তেজিত কেন? কোনো খুশির খবর না হলে তুই এত উত্তেজিত হোস না। তাহলে এখন বলতো, কি এমন খুশির খবর যে তুই এতটা উত্তেজিত? ইয়ার, আমাদের বাসায় একটা নতুন অতিথি আসছে। নতুন অতিথি? সে আবার কে? কে আসছে আমাদের বাসায়? তুই গেস কর। আমার মাথায় কিচ্ছু আসছে না, তুই নিজ মুখে বল, এইভাবে আমার হার্টবিট বাড়াস না। আচ্ছা ঠিক আছে বলছি, তবে তার আগে বল তোর হার্টের প্রবলেম নেই তো? কী সব বলছিস? তুই জানিস না আমার হার্টের প্রবলেম আছে কি না? সে তো জানি তোর হার্টের প্রবলেম নেই, তবুও বলছি হার্টটা শক্ত করে শুনবি। কিছু হয়ে গেলে তখন আমাকে বলবি না যে আমি আগে তোকে সাবধান করিনি। অনেক হয়েছে, এখন বল। ওকে বলছি শোন, তুই খুব শীঘ্রই ফুপি হতে চলেছিস। কথাটা শোনার সঙ্গে সঙ্গে শবনম পাথরের মতন স্তব্ধ হয়ে যায়। তখন নাসরিন আবারও বলে, কি হলো? কথাটা শুনে চুপ হয়ে গেলি কেন? কি বলবি, ভাষা খুঁজে পাচ্ছিস না? নাসরিনের কথায় শবনম নিজের জগতে ফিরে এসে বলে, তুই যেটা বলছিস সেটা সত্যি? আমি ফুপি হব? একদম, তুই সত্যি। আজই জানলাম, আর জানার পর তোকে জানালাম। থ্যাংক ইউ দোস্ত, আমাকে এই খবরটা জানানোর জন্য। আমি এখন কি যে করি। এমন সময় শবনমের কল চলাকালীন আর একটা আননোন নাম্বার কল থেকে কল ঢোকে। শবনম কল ধরে না। শবনম দেখে বারবার সেই নাম্বার থেকে কল আসছে। তখন বাধ্য হয়ে নাসরিনকে হোল্ড করতে বলে। কলটা রিসিভ করে। রিসিভ করার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে একজন ভদ্রলোক বলে, আপনি কি শবনম? জি, আমি শবনম। আপনি কে বলছেন? জি, আমি সরবিত, সিটি হসপিটাল থেকে ডক্টর রয় বলছি। আমাদের কাছে একটা পেশেন্ট এসেছে, ওনার পরিচয় আমরা জানি না, কিন্তু ওনার কাছ থেকে আপনার নম্বর পাই ও আপনার নাম, তাই আপনাকে ফোন করলাম। কার কি হয়েছে? এখন উনি কেমন আছেন? ওনার কন্ডিশন একটু ভালো, আপনি একবার হসপিটালে আসুন আর দেখুন আপনি ওনাকে চিনেন কিনা। ওকে ডক্টরবাবু, আমি আসছি। শবনম ফোনটা ডিসকানেক্ট করে। একে কল করে পায় না। বাসায় এসে সাজুকে বলে, সাজু
তোর ভাইয়া কোথায় জানিস? না তো, ভাইয়াকে তো অনেকক্ষণ দেখিনি। ও, আমিও দেখিনি। শবনম আর শিখার রুমে আসে, শিখাকে বলে, শিখা, তোর ভাইয়াকে দেখেছিস? না, আমি তো ভাইয়াকে অনেকক্ষণ দেখিনি। দেখ তোকে মেসেজে আরও কিছু দিয়েছে কিনা। আচ্ছা, দেখছি দাঁড়া। এই বলে শবনম ফোনের নেট অন করতেই হুড়হুড় করে নোটিফিকেশন ঢুকতে থাকে। তার মধ্যেই দেখতে পাই একের মেসেজ, যাতে লেখা, জান, আমার একটা জরুরি মিটিং পড়েছে, আমি এই যাব আর এই আসবো, তুমি চিন্তা করো না। মেসেজটা পড়ে শবনম ভাবে, ও মেসেজ দিয়ে গেল, অথচ আমাকে একটা কল দিয়ে বলতে পারলো না। ঠিক আছে, হয়তো ইম্পর্টেন্ট ছিল তাই মেসেজ করে চলে গেছে। এখন আমি বরং ওই হসপিটালে যাই, গিয়ে দেখি কে আমার নাম্বার দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছে। শবনম সাজুকে কিছু কথা বলবে, এমন সময় শিখা আসে সেখানে। তখন শবনম তাদের দুজনকে বলে, আচ্ছা তোরা শোন, আমাকে একটু হসপিটালে যেতে হবে। একটা কল এসেছিল, কেউ আমার নাম্বার ও নাম দিয়ে বলেছে আমি নাকি তাকে চিনি, তাই আমাকে ডেকেছে। আমি একটু দেখে আসি কে। কি বলছিস? কে আননোন নাম্বার থেকে কল করলো? তার কল পেয়ে একা হসপিটালে চলে যাচ্ছিস? আপি, তুমি চিন্তা করো না, আমি যাব ভাবির সঙ্গে। তুই যাবি ওর সঙ্গে? তাহলে তো কোনো কথাই নেই। সে তো তুই সাজুকে নিয়ে যা, তাহলে আমি নিশ্চিন্ত থাকবো। আচ্ছা ঠিক আছে, তাই চল। শবনম ও সাজু হসপিটালে পৌঁছায়, গিয়ে রিসেপশনে যায়। সাজু রিসেপশনের মেয়েকে দেখে একটু অবাক হয়ে বলে, আরে আরিয়াস না? সাজু, তুই অনেকে চিনিস? হ্যাঁ চিনি তো, ও আমার ফ্রেন্ডের বোন আনিয়াস। আনিয়াস, তুমি এখানে কবে চাকরি পেলে? আমি এই চাকরি কয়েকদিন আগেই পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, ওসব ছাড়ো, বলো তো আজ এখানে নতুন কোনো পেশেন্ট এসেছে? হ্যাঁ, একটা পেশেন্ট তো এসেছে, নামটা কি জানা নেই। আচ্ছা, উনি কত নাম্বার কেবিনে আছে বলতে পারবে? উনি 115 নম্বর রুমে আছে। থ্যাংক ইউ। সাজু, চল দেখি। সাজু ও শবনম 115 নম্বর কেবিন খুঁজে সেই রুমে যায়। গিয়ে দেখে সেই রুমের বেডে একটা ছেলে শুয়ে আছে, মুখটা উল্টো দিকে ঘোরা। শবনম বেডের কাছে যায়, গিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়ে মুখটা দেখে। মুখ দেখে শবনম শকড হয়ে দাঁড়িয়ে পড়ে। তখন সাজু শবনমকে বলে, কি হলো ভাবি, ওইভাবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেলে কেন? শবনম তখন কিছু বলছে না। তখন সাজু আবারও বলে, কি হলো ভাবি, এভাবে দাঁড়িয়ে গেলে কেন? কি আছে বেডে সেটা তো বলো, কাকে দেখে এইভাবে পাথর হয়ে গেলে? বলে সাজু আস্তে আস্তে বেডের দিকে এগিয়ে যায়। এমন সময় একজন ডক্টর এসে ঢোকে কেবিনে। তাকে দেখে সাজু দাঁড়িয়ে যায়। এদিকে ডক্টর ঢুকে বলে, আচ্ছা, আপনারা কারা? আমি সাজিদ খান, উনি আমার ভাবি শবনম। ও, উনি শবনম? আমরা তো ওনাকেই কল করেছিলাম। আচ্ছা, আপনি ওনাকে চিনেন? বুঝতে পারছি না, আমার ভাবি ওনাকে দেখে কিছুই বলছে না, চুপ করে আছে। আচ্ছা, আপনি চেনেন ওনাকে? ডক্টরের কথা শুনে শবনম সচেতন হয়ে বলে, হ্যাঁ, উনি আমার বয়ফ্রেন্ড। উনি এখানে কেন? কি হয়েছে ওনার? সেটা তো আমি বলতে পারবো না যে ওনার সাথে কি হয়েছে। তবে ওনাকে যখন এখানে নিয়ে আসা হয় ওনার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ছিল। এখন উনি ঠিক আছেন। ওনাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, একটু পর হয়তো জ্ঞান ফিরে পাবে। ডক্টর, আর ভয়ের কোনো কারণ নেই তো? মনে তো হচ্ছে ভয়ের আর কোনো কারণ নেই, তবে উনি নিজে মুখে বলছে উনি ঠিক আছে। ততক্ষণ কিছু বলতে পারছি না। ওকে ডক্টর, থ্যাংক ইউ। ডক্টর চলে যায় কেবিন থেকে। সাজু শবনমকে বলে, ভাবি তুমি ভাইয়ের পাশে বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। যে গরম পড়েছে, জীবন পেরিয়ে যাবে। থাক সাজু, এত গরমে তোকে আর বাইরে গিয়ে আমার জন্য ঠান্ডা পানি আনতে হবে না। তুই চুপচাপ এখানে বস। আর হ্যাঁ, একটু শিখাকে কল দিয়ে আমাকে দে, আমার রিচার্জ শেষ হয়ে গেছে। ওকে, দিচ্ছি। সাজু তার ফোন বার করে শিখাকে কল করে। কিছুক্ষণ রিং হওয়ার পর শিখা কল রিসিভ করতেই সাজু ফোনটা শবনমের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও, ফোন রিসিভ করেছে। হ্যাঁ দে। হ্যাঁ শিখা। হ্যাঁ সেতু বল, তোরা কোথায় আছিস? আর কে তোকে ফোন করতে বলেছিল, তাকে পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, তাই তো তোকে কল করলাম। আরেকটা কথা, আমি আমার পার্স মনে হয় হারিয়ে ফেলেছি। তোর পার্স বাড়িতেই আছে, তুই নিতে ভুলে গেছিস হয়তো। ও, তাহলে হতে পারে। আচ্ছা এখন বল, কে ডেকেছে তোকে? শিখা, তোর ভাইয়ার কন্ডিশন খুব খারাপ। ও
ওই ডক্টরকে আমার নাম্বার ও নাম বলেছিল। শবনমের মুখের কথাটা শুনে শিখা অবাক হয়ে যায়। সে শবনমকে বলে, কি বলছিস? ভাইয়ার কন্ডিশন খারাপ মানে? কি হয়েছে ভাইয়ার? আর ভাইয়া কোথায়? আমি এক্ষুনি আসছি। তার কোনো প্রয়োজন নেই, আমি আর সাজিও এদিকে সামলে নেব, তুই বাড়িতে থাক। তাছাড়া যা গরম, তোর এই গরম সহ্য করার ক্ষমতা নেই, তাই তোকে আসতে হবে না। আরে কোনো প্রবলেম হবে না। বলছি তো তোকে আসতে হবে না, আমরা আছি, সব সামলে নেব। আব্বু আম্মু কল করলে কোনো একটা বাহানা দিয়ে দেবে। আব্বু আম্মুকে বলবো না? না, তার কোনো প্রয়োজন নেই, আমি আব্বু আম্মুকে পরে বুঝিয়ে বলে দেব। ওকে মহারানী, জো হুকুম। শবনম ফোন কেটে দেয়। শিখা ফোনের স্ক্রিনে একটা পিক দেখতে দেখতে ভাবে, সত্যি যা গরম পড়েছে এখানে, আমার তো জীবন বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, ওখানে কি ঠান্ডা নাকি একই রকম গরম? ও কেমন আছে? আবিদ, আই মিস ইউ সো মাচ। মনের অজান্তে বলে। এমন সময় ফোনের স্ক্রিনে একটা নাম্বার ভাসে। শিখার ফোনটা বেজে ওঠে। শিখা দেখে আবিদ কল করেছে। শিখা কল রিসিভ করে বলে, হ্যাঁ আবিদ বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? নিজের বাড়ি গিয়ে তো আমাকে ভুলেই গেছো। কি যে বলো না তুমি, তোমাকে ভোলা যায়? তাহলে ওখানে যাওয়ার পর আমাকে কল করনি কেন? আর বলো না, এখানে আসার পর আমার সেই ফ্রেন্ডের সঙ্গে দেখা, যার কথা আমি সবসময় তোমাকে বলতাম। হ্যাঁ, কি নাম ছিল যেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সেতু। হ্যাঁ, ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। সরি বাবু, রাগ করে না? এমন সময় দরজায় কলিং বেলের আওয়াজ। শিখা ফোনটা হাতে ধরেই দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে শিখা হাঁ হয়ে দাঁড়িয়ে থাকে সামনের মানুষটাকে দেখে। কিছুক্ষণ পর ভ্রম ভেঙে শিখা বলে ওঠে, আসিফ, তুমি এখানে? হ্যাঁ, শুনলাম তুমি এসেছো, তাই দেখা করতে এলাম। ভিতরে আসতে বলবে না? হ্যাঁ নিশ্চয়ই, এসো। দুজনে ভেতরে আসে। শিখা আসিফকে সোফায় বসতে বলে। ভেতরে গিয়ে আসিফের জন্য ফলের জুস ও কিছু ফাস্ট ফুড নিয়ে আসে। আসিফ শিখাকে বলে, কেমন আছো তুমি? আর এতদিনে আমার কথা একবারও তোমার মনে পড়েনি? আসিফ, আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ভুলে যাও। আমি এখন অন্য কাউকে ভালোবাসি। আমি চাই না আমার জন্য তোমার লাইফ থেমে থাকুক। এসব তুমি কি বলছো? তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। দেখো, তুমি ভাইয়ের বন্ধু, সেই সম্পর্ক পর্যন্তই থাকো। আমি কখনো তোমার হতে পারবো না। শিখা, তুমি যদি আমার না হও তবে আমি সব ছাড়খাড় করে দেব। এটা তোমার মিথ্যে বেদ। আমি অন্য কাউকে ভালোবাসি, তাকে ছাড়া আমি আমার লাইফে আর কাউকে আনতে পারবো না। সরি। আমি আজও তোমাকে বলে দিলাম, আমাকে রিজেক্ট করার মাসুল তোমাকে দিতে হবে। তুমি যেটা করতে চাইছো সেটা ঠিক নয় আসিফ। আমি আসছি এখন, রেডি থেকো ফল ভোগ করার। এই বলে আসিফ সোফা ছেড়ে উঠে পড়ে আর শিখার দিকে আঙুল দেখিয়ে বলে, রেডি থেকো, আমি আবারও আসবো। এই বাড়ির আর তোমার শেষ দেখে ছাড়বো। তুমি না ভাইয়ের বন্ধু? তাতে কি, আমি আজ থেকে এই পরিবার তোমার আর একের শত্রু। আজকের পর শুধু আমার বদলা দেখবে। এই বলে আসিফ বসা থেকে বেরিয়ে যায়। শিখার মনটা খারাপ হয়ে যায়। হঠাৎই শিখা ফোনের থেকে আওয়াজ শুনতে পায়। কি হলো শিখা? কে তোমাকে থ্রেট দিচ্ছে? ফোনের ওপার থেকে আওয়াজ পেয়ে শিখা ফোনটা টেবিল থেকে তুলে কানে দিয়ে বলে, আবিদ, তুমি এখনো ফোনটা কাটোনি? সেসব পরে বলছি, তার আগে বলো ওই ছেলেটাকে, আর ও তোমাকে এইভাবে কি বলছে? ও আমার ভাইয়ের বন্ধু, ওর কথা ছাড়ো, ও কিছুই বলছে না। আমি কিছু কিছু কথা শুনলাম, ও তোমাকে হুমকি দিচ্ছিল মনে হয়। আবিদের বারবার এইসব প্রশ্নের জন্য শিখা বাধ্য হয়ে বলে, আসলে ও হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আসিফ। একসময় আমি ওকে লাইক করতাম, ও আমাকে লাইক করতো, কিন্তু আমি সেভাবে ওকে কখনো কিছু বলিনি। এখন তুমি আমার লাইফে আছো, আর ওকে আমি ফিরিয়ে দিচ্ছি বলে ও এখন আমার ও আমার পরিবারের ওপর বদলা নিতে চাইছে। কি? ওর এত বড় সাহস? ও তোমার ক্ষতি করতে চাইছে? আমি ওকে ছাড়বো না। শোনো শিখু, আমি জলদি তোমার কাছে আসছি। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আরে পাগল, আমার কিচ্ছু হবে না, আর আমার পরিবার আমার পাশে আছে। ওই আসিফ আমার কিছুই করতে পারবে না। তুমি এত কেন ভয় পাচ্ছ? আমি তোমার কেউ নই শিখু। এসব কি বলছো? তুমি তো আমার জান। তাহলে আমাকে তোমার কাছে আসতে না বলছো কেন? আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। ওকে, তোমার যখন এটাই ইচ্ছে তবে তুমি চলে এসো। থ্যাংক ইউ মাই লাভ।
শবনম একের হাত ধরে কান্না করতে করতে বলে, জান কি হলো তোমার? তুমি আমাকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? কে করলো তোমার এই অবস্থা? আমি যদি জানতে পারি কে তোমার এই অবস্থা করেছে, তাকে আমি কখনোই ছাড়বো না। কথাগুলো বলছে আর কান্না করছে, আর কখন যেন এক ফোঁটা চোখের পানি একের হাতে পড়ে। শবনম সেদিকে খেয়ালই করে না, সে কান্না করেই যাচ্ছে আর কথাগুলো বলে যাচ্ছে। শবনমের চোখের পানি হাতে পড়তেই একের ঘুম ভাঙে। একে চোখ খুলে দেখে শবনম কাঁদছে আর ওই সব কথা বলছে। একে যে শবনমকে মায়া দৃষ্টিতে দেখছে সেদিকে কোনো খেয়াল নেই শবনমের। হঠাৎ একের কথায় শবনমের অবচেতন মনে রিয়েলাইজ করে একে তার সঙ্গে কথা বলছে। তখনই শবনম অবাক হয়ে বলে ওঠে, জান তোমার জ্ঞান ফিরে এসেছে। কি হয়েছে তোমার? তুমি এখানে এভাবে কেন এলে? এরকম হাজারো প্রশ্ন করতে থাকে শবনম একে। তখন একে শবনমকে থামিয়ে দিয়ে বলে, আরে থামো থামো, এত প্রশ্ন একসঙ্গে করলে আমি জবাব দেবো কি করে? আমাকে জবাব দেওয়ার সময় দাও। ও সরি, আসলে তোমার এই অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। বুঝতে পারছি, শোনো তুমি চিন্তা করো না, আমি এখন ঠিক আছে। আসলে অফিস থেকে একটা কল আসে আমার কাছে, একটা ছোট্ট অপারেশন ছিল, ওটাই কভার করতে যাওয়ার সময় আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়। তারপর আমাকে এখানে রাস্তার কিছু পাবলিক নিয়ে আসে। তখন আমার একটু জ্ঞান ছিল, তাই ডক্টরকে আমি তোমার নাম্বারও বলেছিলাম, কারণ আমি চেয়েছিলাম আমার এই বিপদে আমার ভালোবাসার মানুষ আমার পাশে থাকুক। সবই তো বুঝলাম, কিন্তু তুমি আমাকে কিছু না বলে অপারেশনে গিয়েছিলে কেন? তোমাকে তো আমি টেক্সট করে দিয়েছিলাম। টেক্সট করবে কেন? কল করতে পারো না? কল করে তো বলতে পারতে। তখন কল করার মতো পরিস্থিতি ছিল না, জলদি জলদি বেরিয়ে যেতে হয়েছিল। আর কখনো এভাবে যাবে না। যতই বড় অপারেশন আসুক না কেন, আগে আমাকে বলবে, তারপর যাওয়ার কথা ভাববে। ওকে মাই লাভ, তাই হবে। সরি বাবু, আর হবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবু। এদিকে সাজু রিসেপশনে মেয়ের সঙ্গে কথা বলছে। এমন সময় একটা মেয়ে তার পাশে এসে বলে, এক্সকিউজ মি। মেয়েটার কথা শুনে সাজু স্ট্যান্ড মেয়েটির দিকে ঘুরে তাকায় আর নিজের অজান্তে মেয়েটার চোখের মায়ায় আটকে যায়। মেয়েটাও তার দিকেই তাকায়। মেয়েটার কেউ নয়, মেয়েটি হলো আয়েশা। আয়েশা রিসেপশনে মেয়েটাকে বলে, আচ্ছা এখানে ডক্টর অমিত আছেন? জি স্যার আছেন, উনি একটা অপারেশন করছেন, একটু সময় লাগবে। আপনি ওনাকে চেনেন? জি উনি আমার। কথাটা শেষ করার আগেই সাজু আয়েশাকে বলে ওঠে, আসুন ডক্টর। আর যাই হোক, এটা বলবেন না যে ও আপনার। কথাটা শুনে আনিয়াস ও আয়েশা অবাক হয়। আয়েশা বলে, এসব আপনি কি বলছেন? আর কে আপনি? হ্যাঁ ভাইয়া, আপনি কি বলেছেন ওনাকে? উনি, তুমি এসবের মধ্যে এসো না, আমাকে ওনার সঙ্গে কথা বলতে দাও। আনিয়াস সাজুর কথা শুনে মনে মনে বলে, আমি কি করে সব শুনে চুপ করে থাকবো? তুমি কি কখনো বুঝবে না যে আমি তোমাকে লাইক করি? আনিয়াস নিজের মধ্যে ব্যস্ত। এদিকে সাজু আয়েশাকে বলে, সবাই আমাকে ভালোবাসে সাজু বলে, আজ থেকে আপনিও চাইলে আমাকে ওই নামে ডাকতে পারেন। দেখুন মিস্টার সাজু, দেখতেই তো চাই আপনাকে। দেখুন আমি এখানে ইয়ার্কি মুডে নেই, আমার বিএফ এর শরীর ভালো না, ওকে নিয়ে এখানে এসেছি। কথাটা শুনে সাজু আয়েশাকে থামিয়ে দিয়ে বলে, প্লিজ এইভাবে বলবেন না ম্যাম, আমার বুকে লাগছে। আমি আপনাকে প্রথম দেখায় ক্রাশ খেয়েছি। আপনি ভুল মানুষকে দেখে ক্রাশ খেয়েছেন। আপনি আপনার মন থেকে সব বার করে দিন, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তাকে আপনার লাইফ থেকে মুছে দিব, তখন তো আমাকে ভালোবাসবেন। কাউকে কারো মন থেকে মুছে ফেলা অত সহজ নয়। আপনি আমাকে সস্তা ভাববেন না। আমি একটা ভুল করার পর একজন সঠিক মানুষকে পেয়েছি। আমি নিশ্চয়ই আপনার সঠিক মানুষ পেয়ে যাবেন, তার জন্য অপেক্ষা করুন। আমি কখনোই আপনার হব না। আমি তো আপনাকেই আমার জীবন সঙ্গী। কথাটা বলেছে এমন সময় পেছন থেকে শবনম সাজুর কান ধরে বলে, তুই আবার এই বয়সে কাকে জীবনসঙ্গী করতে চাস শুনি? কথাটা বলে যেই না সামনে এসেছে অমনি সামনে দেখতে পায় আয়েশাকে। আয়েশা শবনমকে দেখে বলে, আরে শবনম ভাবি, আপনি এখানে? আয়শা, আমি তোমাকে কতবার বলেছি আমাকে ভাবি বা ম্যাম বলবে না। আমি এখন তোমার ম্যাম বা ভাবি নই, আমি শুধুই শবনম। তুমি আমাকে শবনম বললেই খুশি হব। শবনম ও আয়েশার কথা শুনে সাজু অবাক হয়ে শবনমকে বলে, ভাবি তুমি ওনাকে চেনো?
হ্যাঁ চিনি, কিন্তু তুই ওকে কি বলেছিলি? আয়শা, ও তোকে কি বলেছিল? তার আগে বলো, উনি তোমার কি হয়? ও আমার হবু দেওর, একের ভাই। কি? উনি একে ভাইয়ের ভাই? একে ভাইয়া তো কত ভদ্র, ইনি এত অভদ্র কেন? কি বললেন? আমি অভদ্র? হ্যাঁ, তা নয়তো কি? আপনি আমাকে ওইভাবে কথাগুলো কি করে বলতে পারলেন? না মানে আপনাকে দেখে ক্রাশ খাই তাই। তাই ওকে তুই ডিস্টার্ব করছিস? তুই জানিস ও তোর থেকে প্রায় 2 বছরের বড়। তাতে কি? ভালোবাসায় বয়স ম্যাটার করে না। সেটা মানলাম, ভালোবাসার বয়স ম্যাটার করে না, কিন্তু আমি তো বলেছি আমার বিফ আছে, তারপরেও কেন আপনি আমাকে ডিস্টার্ব করছেন? আচ্ছা ওর কথা ছাড়ো, এখন বলো তো আমান কেমন আছে? আর তুমি এখানে কেন? আমি আর আমান কালকেই এখানে এসেছি অফিসের কাজে, কিন্তু আমাদের শরীরটা ভালো না, তাই ওকে নিয়ে এখানে এসেছি। আমানের কি হলো? ও হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, তাই ওকে নিয়ে এখানে এসেছি। আর এখানে একজন ডক্টর আছে, ডক্টর অমিত, আমি ওকেই খুঁজছিলাম। শবনম ডক্টর অমিতের নাম শুনে আয়েশাকে প্রশ্ন করে, তুমি ডক্টর অমিতকে কি করেছিল? তুমিও চেনো নাকি? হ্যাঁ চিনি, তাই তো জানতে চাইছি। ডক্টর অমিত আমার চাচার ছেলে, আমার ভাইয়া হয়, কিন্তু তুমি কি করে চেনো? অমিত ভাইয়া আমার ভাইয়ের বন্ধু হয়। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা ওসব ছাড়ো, তুমি এখানে কেন? কারো কিছু হয়েছে? হ্যাঁ, ও শরীর ভালো না, একটা অ্যাক্সিডেন্ট করে, তাই ওকে দেখাতে এসেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, ভাইয়াকে দেখতে যাব। তার আগে ওর জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিই, তারপর ভাইয়াকে দেখে আসবো। ঠিক আছে চলো, আমিও তোমার সঙ্গে যাই। তখন সাজুও বলে ওঠে, ঠিক আছে, ওনার যা যা সাহায্য লাগে আমি ওনাকে সাহায্য করব। তার কোনো দরকার নেই, আপনি আমার থেকে দূরে থাকুন। শবনম, তুমি তোমার দেওরকে বলে দাও আমার পেছনে যেন না পড়ে। আরে আমার কথাটা তো শুনুন। আয়েশা সাজুর কথায় কান না দিয়ে শবনমকে বলে, শবনম তুমি যাবে? চলো। দুজনে আমানের কাছে যায়। আমানকে একটা কেবিনে রেখেছে। আমান সেন্সলেস হয়ে পড়ে আছে। একজন ডক্টর এসে চেক আপ করবে। এমন সময় ডক্টর অমিত এসে বলে, 1 মিনিট ডক্টর জ্যোতি। ইয়েস ডক্টর অমিত। আমি দেখছি ওনাকে, আপনি অন্য পেশেন্টকে দেখুন। ওকে ডক্টর অমিত, তাহলে আপনি দেখুন, আমি দেখছি অন্য পেশেন্টদের। ডক্টর যদি চলে যায় তখন আয়েশা অমিতকে বলে, ভাইয়া কোথায় ছিলে? কখন থেকে তোমাকে খুঁজেছি জানো? হ্যাঁ শুনলাম তো অপারেশন থেকে বেরিয়ে, তাই তো চলে এলাম সোজা তোর কাছে। এখন বলতো পেশেন্ট কে হয় তোর? ভাইয়া ওর নাম আমান, আমার বিএফ, আর কয়েকদিন পর আমাদের বিয়ে। এখানে অফিসের কাজে এসেছিলাম, কিন্তু হঠাৎ রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়। তুমি বলেছিলে তুমি হসপিটালে থাকো, তাই তোমার এখানেই এলাম। ভাইয়া তুমি ওকে ভালো করে দাও প্লিজ। ওকে আমি দেখছি বোন, তুই যখন আমার এখানে নিয়ে এসেছিস তখন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব ওকে ঠিক করার। থ্যাংক ইউ ভাইয়া। 1 মিনিট, শবনম তুমি এখানে কেন? ভাইয়া, আয়েশা আমার বন্ধু হয়, আর আমনকে আমি ভালো করে চিনি। তুমি ওকে ঠিক করে তোলো। আয়েশা আমাকে খুব ভালোবাসে। বুঝতে পারছি বোন, তোমরা চিন্তা করো না, আমি দেখছি। তুমি কি ওর কথা শুনে এসেছ? না ভাইয়া, আমি আমার বয়ফ্রেন্ডের জন্য এসেছি। ও অ্যাক্সিডেন্ট করে এখানে ভর্তি আছে। আচ্ছা তাই বলো। ভাইয়া, আপুর সঙ্গে কথা হয়েছে? না, তোমার আপু রাগ করে আছে। আজ আমাদের ঘুরতে যাওয়ার কথা, কিন্তু একটা ইমার্জেন্সি পেশেন্ট আসায় যেতে পারিনি, আর ওকে বলতেও পারিনি। এখন ফোন করলাম বলার জন্য, কিন্তু ও ফোনটাই ধরলো না। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি দেখি পেশেন্টের কি অবস্থা। ওকে ভাইয়া। অমিত অপারেশন থিয়েটারে ঢুকে যায়। প্রায় 3 ঘন্টা হয়ে গেল, কোনো খবর পেল না শবনম ও আয়েশা। এদিকে সাজু এসে আয়েশাকে বলে, মিস এই নেন, এটা খেয়ে নিন। সেই তখন থেকে একটা না এখানেই আছেন, কিছু খাননি। আয়েশা একটু বিরক্তি ও রেগে বলে, দেখুন আমাকে বারবার ডিস্টার্ব করবেন না, আমার এসব ভালো লাগছে না। আপনি কেন এরকম করছেন? আমি কি করলাম? আমি তো শুধু আপনার খেয়াল রাখছি একটু। ওটারও কোনো প্রয়োজন নেই। আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে, আমাকে নিয়ে ভাবার মতো লোক আছে। সেটা তো আমি জানি, কিন্তু উনি যতক্ষণ না সুস্থ হচ্ছেন ততক্ষণ না হয় আমি আপনার খেয়াল রাখি। প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে, আমাকে আপনার বন্ধু করে নিন, আমি আপনাকে তাহলে ডিস্টার্ব করব না।
কিন্তু আপনি আমার বন্ধুই বা হতে চাইছেন কেন? সাজু, তুই কেন মেয়েটাকে জ্বালাচ্ছিস বলতো? ভাবি, আমি কোথায় ওনাকে ডিস্টার্ব করছি? আমি তো শুধু ওনার বন্ধু হতে চেয়েছি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আপনি আমার বন্ধু হয়েছে। না, হয়নি। কেন হয়নি কেন? আচ্ছা, বন্ধুকে কেউ কি আপনি বলে শুনেছেন? তাছাড়া এখনই ভাবিও তো আপনাকে আপনি বলতে না বললো, নাম নিতেও না বললো, তাহলে এখন আমাকে আপনি বলছেন কেন? তাহলে তো বলবো তুমিও আমাকে আপনি বলছো। সরি, আজ থেকে তাহলে আমরা ভালো বন্ধু হলাম। ঠিক আছে, তাই হবে। প্রায় 3 ঘন্টা পর অমিত অপারেশন থিয়েটার থেকে বাইরে আসে। মনটা খারাপ। আয়শা তার কাছে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া ও ঠিক আছে তো? অপারেশন কেমন হলো? অমিত চুপ করে আছে, একটা কথাও বলছে না। আয়শা আবারও বলে, কি হলো ভাইয়া বলো, ও ঠিক আছে তো? অমিত কিছুই বলছে না। তখন শবনম এসে বলে, কি হলো ভাইয়া, কিছু বলছো না কেন? বলো কি বলছিলে। আমন ঠিক আছে? ওকে কখন কেবিনে দিবে? অমিত একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমাকে ক্ষমা করে দিস বোন, আমি পারলাম না তোর বয়ফ্রেন্ডকে বাঁচাতে। অমিতের মুখে কথাটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। আয়শা অমিতের কলার ধরে বলে, এটাকে তুমি কি বলছো ভাইয়া? তুমি মজা করছো তাই না? ও নিশ্চয়ই তোমাকে মজা করতে বলেছে আমার সঙ্গে। এটা কোনো মজা নয় বোন, আমি সত্যি ওকে বাঁচাতে পারিনি। ওর অবস্থা খুবই খারাপ ছিল, তবুও আমি আমার মতো করে অনেক চেষ্টা করেছি ওকে বাঁচাতে, কিন্তু আমি পারিনি শেষ পর্যন্ত ওকে ফিরিয়ে আনতে, ওকে তোর হাতে তুলে দিতে। বলতে বলতে একটা সাদা কাপড়ে ঢাকা একটা স্ট্রেচার এসে আয়শা ও শবনমদের সামনে থামে। আয়শা সেই স্ট্রেচারের দিকে তাকিয়ে আছে। অমিত বলে, সরি বোন, পারলাম না আমি তোর জন্য কিছু করতে। ওই তোর বয়ফ্রেন্ডের বডি। আয়শা আর শবনম আস্তে আস্তে আমানের কাছে এগিয়ে যায়। পাশে সাজু দাঁড়িয়ে সব দেখছে। সে কি বলবে আসলে বুঝতেই পারছে না। সে বুঝতেই পারছে না কিভাবে আয়শাকে সান্ত্বনা দেবে। আয়শা আমানের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। কি মায়াবী চেহারা! শবনম আমানের চেহারা দেখে বলে, আমান, এটা কি হলো? এইভাবে তুমি আমাদের ছেড়ে চলে যাবে? এটা তো কখনো ভাবিনি। তুমি এইভাবে যাওয়ার আগে একবার হাসির কথা ভাবলে না? তোমাকে ছেড়ে ও কি নিয়ে বাঁচবে? শবনমের কথা শুনে আয়েশা আরও ভেঙে পড়ে। আয়েশা মাথা ঘুরে পড়ে যেতে গেলে সাজু এসে আয়েশাকে ধরে নেয় আর মেঝেতে বসে পড়ে। আয়েশাকে ধরে বলে, এইভাবে ভেঙে পড়বেন না মিস, নিজেকে শক্ত করুন। জানি এই সিচুয়েশনে এইসব বলা ঠিক নয়, তবু বলছি, আপনি যদি ভেঙে পড়েন এটা কি আমান বাবুর ভালো লাগবে? উনি কি আপনাকে এইভাবে ভেঙে পড়তে দেখেছে, নাকি ভেঙে পড়তে দিয়েছে আগে? না, ও কখনো আমাকে ভেঙে পড়তে দেয়নি, আমাকে কখনো ভেঙে পড়তে দেয়নি। তাহলে সেই মানুষটার কথা ভেবে নিজেকে ঠিক রাখুন। আমি যে পারছি না নিজেকে ঠিক করতে। আমি কি করে পারবো ওর থেকে নিজেকে দূরে রাখতে? আমি ওকে ছাড়া বাঁচবো কেমন করে? কিন্তু বাঁচতে তো হবেই আমান বাবুর জন্য। আমি চেষ্টা করব। 1 মাস পর আজ সোমবার মিতু ও অমিতের বিয়ে বাড়িতে খুশির আমেজ। এই 1 মাস অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আয়েশা অনেকটা ঠিক আছে এখন। সাজু ও আয়েশা খুব ভালো বন্ধু হয়ে গেছে। সাজু সব সময় আয়েশাকে হাসি ও খুশি রাখার চেষ্টা করে। শবনম মিতু ও জাহানের কাছে বসে কথা বলছে। এমন সময় একটা বাচ্চা ছেলে এসে শবনমের হাতে একটা চিরকুট দিয়ে চলে যায়। শবনম চিরকুট খুলতে গেলে জাহান বলে, কি ওটা শোকু? জানি না আপি, দেখি তবেই বলতে পারবো। ঠিক আছে দেখ। শবনম চিরকুট খুলে দেখে তাতে লেখা আছে, ডিয়ার, জলদি ছাদে আসো, তোমার সঙ্গে ইম্পর্টেন্ট কথা আছে। কি রে, কি লেখা ওতে? ওকে ছাদে ডাকছে। ওকে যা দেখ কি বলে। ওকে দেখছি। ওইদিকে সাজু আয়েশাকে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে একটু দূরে গিয়ে একটা ছেলের সাথে কথা বলছে। আয়েশা ড্রিঙ্কস খেতে খেতে সাজুকে দেখছে আর মনে মনে বলছে, পাগল ছেলে একটা, এখনো বাচ্চাপনা যায়নি, সারাক্ষণ মজা মস্তি করেই যাচ্ছে। আর এই কদিনেও আমার খেয়ালও রেখেছে। আমানকে হারানোর কষ্ট আমাকে শেষ করে দিচ্ছিল, কিন্তু ও আমাকে সেই শোক থেকে বার করে এনেছে। ওর সঙ্গে যদি সেদিন হসপিটালে না দেখা হতো, তবে কি আমার লাইফ এমন হতো? নাকি আমানকে হারানোর পর আমিও শেষ হয়ে যেতাম? আজ আমি স্বাভাবিক আছি শুধুমাত্র ওর জন্যই।
আর তখনই আয়েশা খেয়াল করে সাজুর পাশে একটা মেয়ে দাঁড়িয়ে হেসে হেসে সাজুর সঙ্গে কথা বলছে। সাজু তার সঙ্গে হেসে হেসে কথা বলছে, যেটা দেখে আয়েশার একটু ভালো লাগছে না। তখন আয়েশা হাতে থাকা গ্লাসটার উপর চাপ দিতে লাগে। গায়ে যত জোর আছে সব দিয়ে গ্লাসটাকে আঁকড়ে ধরে, যার ফলে গ্লাসটা ভেঙে যায়। গ্লাস ভেঙে আয়েশার হাত কেটে যায়। সেই দিক দিয়ে শবনম যাওয়ার সময় আয়েশার এই অবস্থা দেখে শবনম দৌড়ে এসে আয়েশার হাত থেকে ভাঙা গ্লাসের টুকরোটা নিয়ে নেয় আর ডাস্টবিনে ফেলে দেয়। আয়েশাকে ধরে ঝাঁকুনি দিয়ে বলে, এই মেয়ে, তোর কি হলো? তুই এইভাবে ওইদিকে তাকিয়ে কি দেখছিস? আর গ্লাসটাকে চাপ দিয়ে ভাঙলি কেন? শবনম দেখলো আয়েশা একটা কিছু বলছে না, তখনও সাজুর দিকে তাকিয়ে আছে। শবনম এটা দেখে অবাকই হয়। সে মনে মনে ভাবতে থাকে, এটা কি হলো? আয়েশা সাজুর দিকে তাকিয়ে কি ভাবছে, আর ওর হাতের গ্লাসটা যে ভেঙে ওর হাত থেকে রক্ত পড়ছে সেদিকে ওর খেয়ালই নেই। কি হলো? আর সাজুকে বা দেখার কি আছে? তারপর হঠাৎই শবনম রিয়েলাইজ করে একটা কথা, আর মনে মনে আবারও বলে, আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? আয়েশা সাজুকে দেখে। এমন সময় সেই বাচ্চা এসে বলে, আন্টি আঙ্কেল তোমাকে ডাকছে, বলছে জরুরি কাজ আছে। হ্যাঁ যাচ্ছি। শবনম আয়েশাকে বলে, আয়েশা কি করছিস? কি পাগল হলে নাকি? রুমে যা, গিয়ে মলম লাগা, আমি এখনই আসছি। ও কি করে? কথাটা বলতে গিয়ে আয়েশা আটকে যায়। তখন শবনম বলে, ওকে যাচ্ছি। এমন সময় সেখানে সাজু আসে। এসেই দেখে আয়েশার হাত থেকে টপ টপ করে রক্ত মাটিতে পড়ছে। আয়েশার এই অবস্থা দেখে সাজু নিজেকে ঠিক রাখতে পারে না, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন একের মা ও বাবা এসে ছেলের এই অবস্থা দেখে বলে, এসব কি হলো? সাজু এভাবে পড়ে আছে কেন? আর তোমার কি হয়েছে আয়েশা মা? ও একটু হাত কেটে গেছে, কিন্তু ওর কি হলো? ও এইভাবে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গেল কেন? আর বলো না মা, সাজুর ব্লাড ফোবিয়া আছে, ও ব্লাড দেখলেই অজ্ঞান হয়ে যায়। কি বলছেন আন্টি? ব্লাড দেখলে অজ্ঞান হয়ে যায়? হ্যাঁ, এর জন্য ওকে অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু কিছুই হচ্ছে না। ওকে মা, সাজুকে নিয়ে রুমে যাও, আর আয়েশার হাতেও ব্যান্ডেজ করে দাও। হ্যাঁ আয়েশা চলো, আর তুমি তোমার ছেলেকে রুমে নিয়ে এসো। হ্যাঁ, আমি ওকে নিয়ে যাচ্ছি। তুমি আগে মেয়েটার হাতে ব্যান্ডেজ করো। শবনম ছাদে গিয়ে দেখে একে ছাদের রেলিং বরাবর দাঁড়িয়ে কি যেন ভাবছে। শবনম তার পেছনে গিয়ে দাঁড়াতে একে তার দিকে না তাকিয়ে বলে, তোমার এত সময় লাগলো এইটুকু পথ আসতে? শবনম মিষ্টি একটা হাসি দিয়ে বলে, তুমি কি করে বুঝে যাও আমার আশার আভাস? আমি যেভাবেই আসি না কেন তুমি ঠিক টের পেয়ে যাও আমি তোমার পাশে। ঠিক যেভাবে তুমি বুঝে যাও আমার মনের কথা, আমার ভালোবাসা। আচ্ছা ওসব ছাড়ো, এখন বলো তো এইভাবে এখানে কেন ডাকলে? কেন আবার? তোমার সঙ্গে একটু আলাদা সময় কাটাতে চাই, তাই তোমাকে ডাকলাম। তুমি কখন কোথায় কেন ডাকো সেটা আমি ভালো করেই বুঝি। এখন বলো খবর কি? সভ্য, আমরা আমাদের মিশনে সাকসেসফুল। আমাদের কাজ প্রায় শেষের মুখে। আমরা অপরাধীদের খুব শীঘ্রই হাজতে ঢুকাবো। সত্যি বলছো তুমি? ওদের খবর পেয়ে গেছো? হ্যাঁ, ওরা সবে ওদের বাবাদের জন্য বেঁচে গিয়েছিল, কিন্তু একবার যখন কেসটা আমি হাতে নিয়েছি তখন ওরা কোথায় যাবে? থ্যাংক ইউ জান, আজ তোমার জন্য ওই অপরাধীগুলো শাস্তি পাবে। শবনম ও একের কথাগুলো আলোচনা করছে। এমন সময় একের ফোনে একটা মেসেজ আসে। একে মেসেজ দেখে বলে, জান, ওদের ডেরার খবর পেয়েছে, আমাকে এখন যেতে হবে। এক্ষুনি যাবে? বিয়েটা মিটে যেত। চেষ্টা করলে হবে না জান, ওরা যদি টের পেয়ে যায় তবে পালিয়ে যাবে আবার। ঠিক আছে, তাহলে আমিও তোমার সঙ্গে যাই। না, তার কোনো দরকার নেই। আমি যখন আছি তখন সব ঠিক করে দেব। তবে সাবধানে যাবে, আর কিছু হলে আমাকে ফোন দেবে। ওকে জান, তাই হবে। একে ফোন করে ফোর্স রেডি করতে বলে। শবনমকে বাই বলে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। শবনম নিচে এসে দেখে সাজু বিছানায় শুয়ে আছে। তখনও জ্ঞান ফিরে আসেনি। সাজুর মাথার কাছে আয়েশা বসে আছে। শবনম আয়েশার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, আয়েশা, তোর সঙ্গে একটু কথা আছে, এদিকে একটু আসবি? ওকে যাচ্ছি। শবনম ও আয়েশা রুমের বাইরে যায়। এদিকে জাহান মিতুকে বলে, কি ব্যাপার বলতো?
আজ তোর বিয়ে, অথচ কাউকে দেখছি না এখানে। সেটাই তো, আজ আমার বিয়ে, কিন্তু আমার পাশে কেউ নেই। না শবনম, না কেউ না, আমার বন্ধু বান্ধব না, এমনকি হ্যাকা টিমের কাউকে ঠিক করে দেখতে পাচ্ছি না। সেটাই তো বুঝতে পারছি না কিছু। এদিকে শবনম আয়েশাকে পাশের রুমে নিয়ে গিয়ে শবনমকে বলে, ইয়ার আইশু, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি বলবি কিন্তু। হ্যাঁ বল না, কি বলবি? তুই কি বাই এনি চান্স সাজুকে পছন্দ করতে শুরু করেছিস? এসব কি বলছিস তুই? আর তোর এমন কথা বা মাথায় এলো কেন? একটু আগে তোকে দেখে এমনটাই মনে হলো। আমাকে দেখে? হ্যাঁ, তোকে দেখে। একটু আগে সাজু যখন ওইখানে একটা মেয়ের সঙ্গে হেসে হেসে কথা বলছিল, তখন তোকে দেখলাম তুই রাগী লুকে ওদের দিকে তাকিয়েছিলি। এমনকি এতটাই রাগ হলো যে রাগের মাথায় তোর কোনো দিকে হুঁশি ছিল না। হাতে যে কাচের গ্লাস ছিল, তুই সেই গ্লাসকে হাতের মুঠিতে ভেঙে ফেলেছিস। দেখ ইয়ার, আমি অত কিছু জানি না। আমি সাজুকে লাইক করি কিনা সেটাও বুঝতে পারছি না। তবে হ্যাঁ, একটা কথা আমি রিয়েলাইজ করতে পারছি, আমি সাজুকে অন্য কারোর সঙ্গে দেখতেই পারছি না। ও যখন ওই মেয়েটার সঙ্গে কথা বলছিল সেটা আমার ভালো লাগেনি, আর তাই রাগের মাথায় তখন আমি কি করেছিলাম সেদিকে আমার হুঁশই ছিল না। এটাই তো ভালোবাসা আইশু, তুই মনের অজান্তে সাজুকে ভালোবেসে ফেলেছিস। এইসব তো কি বলছিস? আমি ঠিকই বলছি। তুই নিজের মনকে প্রশ্ন কর, দেখ তুই নিজেই উত্তর পেয়ে যাবি। আমি এখন এলাম, তুই ভেবে আমাকে জানাবি। আমি এখন মৃত্যু অপর কাছে গেলাম। শবনম চলে যায়। আয়েশা বিছানায় বসে সাজুর কথা ভাবছে, আর এদিকে শবনম মিতুর কাছে আসতেই মিতু জাহানকে বলে, জান, একজনকে বলে দে আমার কাছে আসার দরকার নাই, যেখানে গিয়েছিল সেখানেই যেতে বল। সরি জান, আমি ইচ্ছে করে দেরি করিনি। আসলে ওই আয়েশার কথা শুনে জাহান চিন্তার ভাব নিয়ে বলে, কি হয়েছে আয়শু? জানো, আমার মনে হয় আইশু প্রেমে পড়েছে, কিন্তু ও নিজে সেটা রিয়েলাইজ করতে পারছে না, তাই ওকে বোঝাচ্ছিলাম। কি, তাই নাকি আয়শু প্রেমে পড়েছে? তা কার প্রেমে পড়েছে? আমি যদি ভুল না করি, ও সাজুকে ভালোবাসে, কিন্তু কোনো কিছু নিয়ে দোটানায় আছে। আমার মনে হয় আমি জানি ওর দুবিধার কারণ। কি কারণ? ওর প্রথম ভালোবাসা। হয়তো ও আমানের জন্যই আইসু স্বীকার করছে না। তাহলে চলো আমরা সবাই মিলে ওকে বুঝাই, যাতে ও সাজুকে মেনে নেয়। যদি সত্যি আয়শু সাজুকে ভালোবাসে, তবে আমরা আয়শুকে বোঝাবো যাতে ও সাজুকে মেনে নেয়। ঠিক আছে, আমরা সবাই ওকে বোঝাবো। সবাই মিলে কথা বলছে, এমন সময় শবনম অনুভব করে কেউ তার হাত ধরে টানছে। তা দেখে শবনম ভয় পায়। সে এদিক ওদিক খুঁজতে থাকে, কাউকে দেখতেই পায় না। হঠাৎই শবনম দেখে সেই মেয়েটা দরজার বাইরে দাঁড়িয়ে শবনমকে হাতের ইশারায় ডাকে। শবনম খাট থেকে উঠে দাঁড়াতেই মিতু বলে, আবার কি হলো? আপি ওয়াশরুমে যাব। আচ্ছা ঠিক আছে, জলদি আয়। শবনম ওয়াশরুমের দিকে যায়। সেই মেয়েটা এসে শবনমের হাত ধরে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আজ আপনার জন্য আমি মুক্তি পেলাম। এসব তুমি কি বলছো? মুক্তি পেলে মানে? মিমসাব, আপনার জন্য তো ওই বদমাশগুলো আজ শাস্তি পেল। আমার মেয়েও সব জানতে পেরেছে। আজ আমি মুক্ত। আজ আমার আর কোনো চিন্তা নেই। শুধু আপনার কাছে একটাই অনুরোধ, আমার মেয়েটাকে যত্নে রাখবেন, ওকে ভালো অনাথ আশ্রমে দিয়ে দিবেন। অনাথ আশ্রমে কেন? আমি যদি তোমার মেয়েকে দত্তক নেই, তাতে তোমার কোনো সমস্যা আছে? আপনি সত্যি বলছেন? আপনি আমার মেয়েকে দত্তক নেবেন? হ্যাঁ, নেব। বলার সঙ্গে সঙ্গে মেয়েটা ধোয়া হয়ে হাওয়ায় মিলে যায়। শবনম ওয়াশরুম থেকে বাইরে আসে। সামনে একে ও সেই বাচ্চা মেয়ে দাঁড়িয়ে। একে শবনমকে বলে, জান আমি। শবনম একের কথা শেষ হতে না দিয়ে বলে ওঠে, মিস্টার জি, আমি সব জানি। ওই বদমাশগুলো শাস্তি পেয়ে গেছে, আর এই মেয়েটা আজ থেকে আমাদের সঙ্গে থাকবে। তুমি কি করে জানলে? ও, আমি বলে গিয়েছিলাম বলে তুমি জানতে পেরেছো? না মিস্টার জি, ওই মেয়েটা এসে আমাকে সব বলে গেছে, আর আমি ওই মেয়েটাকে কথা দিয়েছি আজ থেকে এই মেয়েকে আমি আমার কাছে রাখবো। আমি ওকে দত্তক নিব। তুমি কি আপত্তি করবে? না জান, আমি কেন আপত্তি করব? বরং আমি খুশি হয়েছি তোমার ডিসিশনে। আজ অনেক হয়েছে, এবার চলো। মিতি আপি খেপে আছে সবার উপর। আজ আপির বিয়ে,
অথচ তার একাডেমির কেউ নেই তার পাশে। হ্যাঁ চলো যান। এমন সময় নাসরিন, রুহি ও সামির পেছন থেকে শবনমকে ডেকে ওঠে। শবনম রাগে তাদের সঙ্গে কথা বলে না। তখন রুহি বলে, সরি সব্য, আসলে হঠাৎই নাসরিন ভাবি শরীরটা খারাপ করে আর তার জন্যই আমাদের আসতে লেট হয়ে গেছে। হয়েছে, এখন চলো। আপনি সবার উপরে ক্ষেপে আছে। হ্যাঁ চল চল। অমিত এসে পৌঁছায় বিয়ে বাড়িতে বরবেশে। সবাই মিলে গেট ঘিরে দাঁড়ায়। রুহি, আয়েশা ও আরও অনেকে অমিতের কাছে ডিমান্ড করে অনেক টাকার। তখন অমিতের এক ফ্রেন্ড রুহিকে বলে, আমরা টাকা দিতে পারি, তবে আমাদেরকেও কিছু রিটার্ন দিতে হবে। কি দিতে হবে শুনি? আপনার মন। আমার মনটা কি সস্তা নাকি যে যে কেউ চাইবে আর আমি দিয়ে দেবো? রোহি, তুমি আমাকে চিনতে পারছো না? না, কে আপনি? দেখো তো আবার চিনতে পারো কিনা। বলেই ছেলেটা একটা নকল গোঁফ লাগায় আর একটা চশমা। রুহি তাকে দেখে আনন্দে বলে, আনন্দ? হ্যাঁ, আমি তোমার আনন্দ। আমি তোমাকে দেখেই চিনতে পারি, তাই তোমার সঙ্গে মজা করলাম, কিছু মনে করো না। আরে না, ঠিক আছে। এদিকে সাজু সেই মেয়েটার সঙ্গে আবারও কথা বলছিল। সেটা আয়েশার সহ্য হয় না, তাই সে সবার সামনে সাজুর কাছে গিয়ে সাজুর হাত ধরে পাশে নিয়ে গিয়ে বলে, এই ছেলে, তোমার কত মেয়ে লাগে? হ্যাঁ, এসব কি বলছো তুমি আবুল তাবুল? আমার মেয়ে লাগে মানে? তুমি আমাকে কি ভেবেছ? তাহলে তুমি ওই মেয়েটার সঙ্গে হেসে হেসে কথা বলছো কেন? ওই মেয়েটা আমার বন্ধুর বোন, তাই। তাই কি? হ্যাঁ তাই কি? তাই ওর সঙ্গে হেসে হেসে কথা বলতে হবে, তাই না? তুমিও তো আবার বন্ধু, কিন্তু তুমি এমন কেন করছো আমি বুঝতে পারছি না। তুমি বুঝবে কি করে? তোমার কি বোঝার ক্ষমতা আছে নাকি? শুধু তো মেয়েদের নিয়ে খেলা করতে ভালোবাসো। পাগল মেয়ে একটা, আমি তোমাকেই ভালোবাসি, আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। আর তুমি যে আমাকে ভালোবাসো সেটা তোমাকে রিয়েলাইজ করানোর জন্যই এত কিছু করা আমার। আর তুমি বুঝতে এতটাই টাইম নিয়ে নিলে। এর মানে তুমি এতক্ষণ যা করেছো সবকিছু সব আমার ও শবনম ভাবের প্ল্যান। এসব কখন হলো? ভাবি বুঝে গিয়েছিল তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কোনো পিছুটা তোমাকে আমার কাছে আসতে দিচ্ছিল না। আমি যখন আমার রুমে অজ্ঞান হয়ে পড়েছিলাম তখন ভাবি একটু আগে আমার রুমে এসে আমাকে সব বলে। সব শুনে আমিও ভাবির প্ল্যান মতো কাজ করি, আর এখন ভাবির প্ল্যান সাকসেসফুল। তুমি নিজে তোমার ভালোবাসার কথা আমাকে বলে দিলে। তুমি খুব পচা, আমাকে এভাবে কষ্ট দিলে। তোমাকে পাবার জন্য যেটা করতে হয় আমি সেটাই করব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু সাজু। অমিত ও মিতুর বিয়ে সম্পূর্ণ হয়। তারা বাড়ি ফিরে যায়। আয়েশা ও সাজুর সম্পর্ক সবাই মেনে নেয়, আর একে ও শবনমের বিয়ের ডেটও ফিক্সড করে। শবনম সবাইকে বলে, তোমরা যা করবে জলদি করবে, কারণ আমি আর দেরি করতে চাই না। শবনমের কথা শুনে জাহান বলে, কি রে সব্য, তোর তো দেখছি আর তর সইছে না। একে কে ছেড়ে থাকতে পারছিস না বুঝি? না আপ্পি, তুমি ভুল ভাবছো। আমি একের জন্য না, আমি জলদি করছি সুইটির জন্য। সুইটি? হ্যাঁ, এই মেয়েটা যাকে আমি দত্তক নিতে চাই। তাই যত জলদি বিয়ে হবে তত জলদি আমি সুইটিকে আমার মেয়ে করে পাবো। তাই আমি জলদি করছি। তাই বল, আমি তো ভাবলাম তুই। হ্যাঁ, তোমরা একটু বেশি ভাবো। একে শবনমের কথা শুনে বলে, আমি সব্যর কথা একমত। আমি আমার মেয়ে হিসেবে সুইটিকে চাই, আর তাই আমিও আর দেরি করতে চাই না। এই বলে সুইটিকে একে কোলে তুলে নেয়। শবনম ও সুইটি একে জড়িয়ে ধরে। একে দুজনকে আঁকড়ে ধরে বলে, আমি এভাবেই তোমাদের দুজনকে নিয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমাকে ছেড়ে কখনো যাবে না। না, কখনো তোমাকে ছেড়ে আমরা যাব না। সবাই একসঙ্গে বলে ওঠে, আমরাও কেউ যাব না। এভাবেই ওরা হাসি মজা করে কাটিয়ে দিক বাকিটা জীবন।